ট্রাভেল উইথ সুমিতের অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বে তুলে ধরার চেষ্টা করব রাম মন্দির সহ আর কি কি ঘুরে দেখবেন এই অযোধ্যায় নগরীতে এসে। অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সরজু নদী থেকে। হ্যাঁ, এই সেই সরজু নদী, যেই সরজু নদীতে শ্রী রামচন্দ্র স্নান করে অযোধ্যায় প্রবেশ করেছিল। এতক্ষণ যাদেরকে সঙ্গে দেখলেন এরাই ছিল আমার এই অযোধ্যা ভ্রমণের সঙ্গী। আমরা বন্ধুরা মিলে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম সরজু নদীতে নৌকা করে। নৌকার যে চালক ছিলেন তিনি আমাদেরকে সরজু নদীর ঘাট সম্পর্কে সমস্ত ইতিহাস তুলে ধরছিলেন খুব সুন্দরভাবে, যে সেটা আমাদের বুঝতে খুব সুন্দরভাবে সুবিধা হচ্ছিল। সরজু নদী ঘুরে এসে নামতে নামতে সন্ধ্যে 6টায় শুরু হয়ে যায় ওখানে গঙ্গা আরতি। খুব সুন্দর গঙ্গা আরতির ব্যবস্থা রয়েছে সরজু নদীর পাড়ে। मिल रहा है वहीं आप लोग प्रसाद और आरती ले ले, वहीं मिलेगा। हाँ, आज की आरती के प्रमुख मेहमान हमारे हैं तपन सिंघल जी। সরজু নদীর পাড়ে গঙ্গা আরতির শেষে ব্যবস্থা রয়েছে খুব সুন্দর একটি লেজার লাইট শোয়ের, যেই শোয়ের মাধ্যমে রামায়ণের ইতিকথা তুলে ধরা হয়েছে। সেই লেজার লাইটের কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের জন্য। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্ববিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরজিকে উৎসর্গ করে তৈরি এই লতা মঙ্গেশকর চক। এই লতা মঙ্গেশকর চকটি অযোধ্যা এবং লখনৌ মেন রোডের উপরে সরজু নদী থেকে একটু দূরেই অবস্থিত এই লতা মঙ্গেশকর চক। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে। আপনারা অবশ্যই ঘুরে দেখবেন এই লতা মঙ্গেশকর চকটি।
বিকালের জল খাওয়ারটা সেরেছিলাম আমরা লতা মঙ্গেশকর চকে, ওখানকার স্থানীয় কিছু খাবার দিয়ে। আমরা এখন রামপথ ধরে এগিয়ে চলেছি হনুমানগিরির দিকে। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার এই রামপথটিকে। ওই অমিনগুলাতে আমরা এখন পৌঁছে গেছি হনুমানগড়ি মন্দিরের ঠিক পাশের একটি স্থানীয় দোকান থেকে হনুমানজির প্রিয় লাড্ডু ও কিছু ফুল নিয়ে আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করব হনুমানগড়ি মন্দিরের ভিতরে। অযোধ্যা ভ্রমণের প্রথম পর্বেই আপনাদেরকে দেখিয়েছি নতুন তৈরি রাম মন্দির। হ্যাঁ, অযোধ্যার নতুন তৈরি রাম মন্দির। আমরা এখন চলে এসেছি সেই রামের পরম ভক্ত শ্রী শ্রী হনুমানজির মন্দিরে। আসুন আপনাদেরকে নিয়ে যাই এই হনুমানগিরি মন্দিরের ভিতরে। গর্ভগৃহের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ থাকায় তাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না বজরংবলীর এই মূর্তির বা এই রূপটি। ऐसे दीजिए ना, ऐसे तुले की जय। जय श्री राम। जमुना जी को गिरा और आकर के अक्रूर जी के ठाकुर ने दोनों भैया को रथ में बैठा दिया और रथ पेड़ों के नीचे लगा था और बैठा करके अक्रूर जी ने आज्ञा ली और आज्ञा लेकर के स्नान करके बाद আমাদের পরের গন্তব্য হনুমানগিরির পরে রাজা দশরথ মহল, যেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ও তার ভাইরা সকলেই বড় হয়ে উঠেছেন যেই মহলে। আসুন আপনাদেরকে নিয়ে যাই সেই মহলের ভিতরে। সেই মহলের ভিতরে রয়েছে রাজা রামচন্দ্র ও তার ভাই লক্ষ্মণ ও মাতা সীতার একটি মূর্তি।
আমরা এখন এসে উপস্থিত হয়েছি কনক ভবন বা কনক মহলে। এই ভবনটি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মা কৈকেয়ী তার পুত্রবধূ সীতামাতাকে বিয়ের পরে উপহার হিসাবে দিয়েছিলেন। এই ভবনে এখনও বিভিন্ন ধরনের উৎসব পালিত হয়, যেমন দীপাবলি, অন্নকূট, এই ধরনের উৎসব পালিত হয় সারা বছরই। এই কনক ভবনটি গোল্ডেন প্যালেস নামেও পরিচিত। আসুন মহলের ভিতরে যেতে যেতে আপনাদেরকে এই মহল সম্বন্ধে কিছু পৌরাণিক কথা জানিয়ে রাখি। পৌরাণিক কাহিনী অনুসারে এই ভবনটি সীতামাতাকে তার শাশুড়ি মাতা কৈকেয়ী উপহার দিয়েছিলেন। এই ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দ্বাপর যুগে স্বয়ং কৃষ্ণ এটা পুনর্নির্মাণ করিয়েছিলেন। এটা বিশ্বাস করা হয় যে এটি মধ্যযুগে বিক্রমাদিত্য দ্বারা আবারও সংস্কার করা হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে স্থাপিত প্রধান মূর্তি হল রাম ও সীতার। ত্রেতা যুগে শ্রীধাম ভ্রমণের সময় ভগবান রামের পুত্র কুশ কনক ভবনে রাম সীতার মূর্তি স্থাপন করেছিলেন এবং মূর্তি স্থাপন করার আগে বহুবার এই ভবনের পুনর্নির্মাণ হয়েছে। আমরা এখন কনকমহল থেকে বেরিয়ে আমাদের গন্তব্য এখন হোটেলের দিকে। আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া রইল আপনারা অযোধ্যা ভ্রমণে এসে রাম মন্দির সহ আর কি জায়গা ঘুরে দেখবেন, তার ডিটেলস দেওয়া রইল স্ক্রিনে। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরও অনেক ব্লগ নিয়ে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ আসি, নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।